মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে ইসরায়েলের যে আক্রমণ চলছে সেটি সারা পৃথিবীকে ভীষণ অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে। আমরা অনেকেই হয়তো জানি যে হিজবুল্লাহ, যেটি লেবানন ভিত্তিক একটি শক্তিশালী সংগঠন, তার উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এবং এই আক্রমণে হিজবুল্লাহর যিনি প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষস্থানীয় অনেক কমান্ডার নিহত হয়েছেন। একই সাথে ইসরায়েল হামলা চালাচ্ছে হামাসের উপর। এবং এই অঞ্চলে ইরান এবং তার সাথে সংশ্লিষ্ট বা ইরানের আশীর্বাদপুষ্ট যেসব গোষ্ঠী আছে, তার মধ্যে হাউথি বিদ্রোহীরা, যারা ইয়েমেন ভিত্তিক, এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহ, এবং একই সাথে আমরা জানি যে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে যুদ্ধ করছে যে হামাস ইসরায়েলের বিরুদ্ধে, এরা সকলেই কোনো না কোনোভাবে ইরান থেকে সহযোগিতা পায়। কিন্তু ইরান এই সময়ে এতখানি বিপদের মুখে পড়েছে এবং তারা এতখানি অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে, প্রায় সর্বশক্তি প্রয়োগ করে এই বাহিনীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালালেও ইরানের খুব বেশি কিছু করণীয় এই মুহূর্তে নাই। আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। তারা ইসরায়েলকে অস্ত্র দেয়, টাকা দেয়, এবং সে অস্ত্র ব্যবহার করেই এখনকার যুদ্ধগুলো চলছে। এমনকি হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য যে বোমা ব্যবহার করা হয়েছে, যেটাকে বাংকার ব্লাস্টার বোম বলা হচ্ছে, যেটি মূলত মাটির নিচ পর্যন্ত আঘাত করতে সক্ষম, সেই বোমাটি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে পাওয়া। এরকম একটি প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র একদিক থেকে বলছে ইসরায়েলকে যে তোমরা একটি যুদ্ধবিরতির দিকে যাও, কিন্তু ইসরায়েল যত আক্রমণ করুক না কেন প্রত্যেকবারই যুক্তরাষ্ট্র বলছে যে আক্রমণ করার অধিকার ইসরায়েলের আছে। অর্থাৎ সরাসরি ইসরায়েলকে আক্রমণ থেকে তারা না প্রতিহত করছে, না ইসরায়েলকে এই যুদ্ধ থেকে বিরত রাখার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে। উল্টো দিকে ইসরায়েলের বিরুদ্ধে যদি কেউ শক্ত অবস্থান নিতে চায়, বিশেষ করে ইরান যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানে আক্রমণ করবে অথবা ইরানে আক্রমণ করার জন্য সকল রকমের সহযোগিতা করবে। এরকম একটি অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল ইজ কন্ডাক্টিং অ্যান আনচেকড ওয়ারফেয়ার, অর্থাৎ ইসরায়েলকে এখন এই মুহূর্তে তাদেরকে বাধা দেওয়ার এই পৃথিবীতে আর কেউ নাই। তারা প্রায় নির্বিঘ্নে তাদের সর্বশক্তি প্রয়োগ করে হিজবুল্লাহ কিংবা অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এই যুদ্ধটি একটি অসম যুদ্ধ। আমরা জানি যে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্রগুলো তাদের কাছে আছে এবং তারা যুক্তরাষ্ট্র থেকে আশীর্বাদ পুষ্ট, এবং বিশ্বের অন্যান্য আধুনিক দেশগুলো, উন্নত দেশগুলো থেকে কিন্তু তারা অস্ত্র কেনে, প্রযুক্তি কেনে। ইসরায়েল নিজেও সাম্প্রতিককালে অস্ত্র উৎপাদনে এবং বিশেষ করে সাইবার নিরাপত্তা, সাইবার অ্যাটাক, এই জায়গাগুলোতে অত্যন্ত সাফল্য অর্জন করছে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আয়রন ডোম বলা হয়, অর্থাৎ ইসরায়েলের বাইরে থেকে আক্রমণ করে সহসাই কেউ সেখানে আঘাত করতে পারবে না। আপনি যদি সেখানে কোনো রকেট ছোড়েন কিংবা সেখানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন, তাহলে সেই ক্ষেপণাস্ত্রটি আকাশেই বিধ্বস্ত করে দেওয়ার মতো ব্যবস্থা ইসরায়েলের আছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যখন ইরান থেকে কিছু আক্রমণ হয়েছিল, ড্রোন এবং মিসাইল আক্রমণ হয়েছিল, তার প্রায় বেশিরভাগ আকাশে নিষ্ক্রিয় করা হয়েছিল। তাহলে ইসরায়েল দুই দিক থেকে একটা বড় রকমের সুবিধাজনক অবস্থান আছে। এক, তাদের সামরিক শক্তি বেশি, তারা যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে, এবং সেটা তারা দম্ভ সহকারে বলছে যে মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে তারা তাদের আক্রমণ পরিচালনা করতে সক্ষম নয়। এটি একদিক থেকে তাদের সুপার পাওয়ার হিসেবে পরিগণিত হচ্ছে। অন্যদিক থেকে তাদের উপরে যারা আক্রমণ করবে, সেই আক্রমণগুলো ঠেকানোর সর্বোচ্চ ব্যবস্থা তাদের আছে। এরকম একটি সময়ে যে যুদ্ধটি তারা করছে এখন হিজবুল্লাহ কিংবা অন্য গোষ্ঠীগুলোর বিরুদ্ধে, বিশেষ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে, যাদের বলতে গেলে আধুনিক অস্ত্রশস্ত্র বলতে কিছুই নাই, সেই প্রেক্ষিতে এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিজবুল্লাহ হোক, লেবানন হোক অথবা ফিলিস্তিন হোক, এই জায়গাগুলোতে মানুষ মৃত্যুবরণ করার মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিবাদটা জারি করতে পারছে। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে কেউ এখানে কোনো চাপ সৃষ্টি করতে পারছে না। একমাত্র চাপ সৃষ্টি করার উপায় যত বেশি সংখ্যক মানুষ মারা যাওয়া, যাতে সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু না কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু আমরা দেখছি যে এই আধুনিক সময়ে এসে আমরা মৃত্যুর প্রতি, অথবা অনেক মানুষ মারা যাচ্ছে কোনো একটি জায়গায়, এটি আমাদের বিরুদ্ধে এখন আর আগের মতো কোনো বেদনাবোধ তৈরি করছে না। আরব কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তারা সাম্প্রতিককালে যে লেবাননে আক্রমণ হচ্ছে, সেই
প্রেক্ষিতে আরবের অন্যান্য দেশ কোনো রকমের বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সৌদি আরব বলি অথবা কাতার বলি, তাদের ভিতরে তেমন কোনো রকমের প্রতিক্রিয়া নেই। বিশ্বের অন্যান্য দেশগুলোর ভেতরেও তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করছি না। তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে, ইসরায়েল যা খুশি তা করার এখন এখতিয়ার পেয়ে গেছে, এবং এটি এক ধরনের ব্লাঙ্ক চেক, একটি খালি চেকের মতো, যেখানে তারা যা খুশি তা লিখতে পারছে। সেখানে তারা যত খুশি মানুষকে তারা মারতে পারছে, যত খুশি ভবন অথবা যত স্থাপনা তারা ধ্বংস করতে পারছে। তাদেরকে ঠেকানোর সামর্থ্য তারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের নাই, এবং আন্তর্জাতিক মহল তাদের এই ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এটি এখনকার সময়ে দাঁড়িয়ে আমি বলবো যে এই পৃথিবীর জন্য একটি কালেকটিভ ফেইলার, এই সভ্যতার জন্য একটি লজ্জাজনক বিষয়, যেখানে এরকম একটি শক্তি, এরকম একটি দেশ সর্বশক্তি ব্যবহার করে তার অপোনেন্টকে পরাহত করার চেষ্টা করছে, এবং সেই প্রেক্ষিতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা আলোচনার ভিত্তিতে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছতে পারলাম না, যেখানে এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা যেত, যেখানে স্থাপনাগুলোকে বাঁচিয়ে রাখা যেত, যেখানে পরিবেশকে বাঁচিয়ে রাখা যেত। আমরা জানি না যে এই সংঘাতের শেষ কোথায়। এই সময় এসে আসলে পৃথিবীর কেউই জানে না এই সংঘাতের শেষ কোথায়। তো একটি বিষয় মোটামুটি নিশ্চিত করে বলা যায়, ইসরায়েলের কর্তৃত্ব বা ইসরায়েলের শক্তি যতক্ষণ পর্যন্ত না কমছে, ততক্ষণ পর্যন্ত হয়তো এই সংঘাতের শেষ আমরা দেখতে পাবো।